ওই যে ছেলেটা দাঁড়িয়ে আছে দেখছিস, ওই ছেলেটা জোসনা, মনে হচ্ছে এক্ষুনি গিয়ে জড়িয়ে ধরি। পাশে দাঁড়িয়ে থাকা একটা মেয়ের মুখ থেকে স্পর্শকে উদ্দেশ্য করে বলা কথাটা যেন মোটেই সহ্য হল না মুগ্ধতার। এই মুহূর্তে মেয়েটার থেকে স্পর্শর প্রতি রাগটা বেশি হচ্ছে। কি দরকার ছিল এত সুন্দর দেখতে হওয়ার? তাতে যে মেয়েগুলো ওর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে তা কি স্পর্শ বোঝে না? কিন্তু মেয়েটা হয়তো জানে না যে স্পর্শ নামক মনুষ্যটার কেবল ওর আর তার ওপর সমস্ত অধিকার ও কেবল মুগ্ধতার। মেয়েটাকে পাশ কাটিয়ে ছুটে গেল স্পর্শের কাছে, গিয়ে হুট করেই স্পর্শকে ঝাপটে ধরল। হঠাৎ এমন কিছুতে স্পর্শ অবাক। মুগ্ধতা স্পর্শকে ছেড়ে ওর দুই গালে হাত রেখে স্পর্শের গালে বেশ শব্দ করেই একবার চুমু দিল। স্পর্শ আহাম্মকের মতো দাঁড়িয়ে আছে। মেয়েটা সত্যিই অনেক বোকামো করে মাঝে মাঝে। মুগ্ধতার এমন কাজ দেখে স্পর্শর আর বুঝতে বাকি রইল না ব্যাপারটা ঠিক কি। ঠিক কোনো না কোনো মেয়ে ওর দিকে বকা চোখে তাকিয়েছে আর মুগ্ধতা তাকে বোঝাতে চেয়েছে যে মানুষটা ওর, কারোর নজর তার ওপর পড়লে সে সহ্য করবে না। স্পর্শর ওপর মুগ্ধ নয়নে তাকিয়ে থাকা মেয়েটির শরীর জুড়ে যেন শিহরণ বয়ে গেল। মেয়েটা কি আজব, এভাবে হুট করে একটা ছেলেকে জড়িয়ে ধরে তার গালে কিস করবে? মেয়েটা তার পাশে দাঁড়িয়ে থাকা মধু বলে মেয়েটাকে ফিসফিসিয়ে বলল, দেখ মেয়েটা কি অসভ্য, এভাবে একটা অপরিচিত ছেলেকে পাবলিক প্লেসে কিস করবে। এবার দেখ মেয়েটা ঠিক একটা চড় খাবে ছেলেটার হাতে, শুধু দেখতে থাক। মেয়েটাকে অবাক করে নিতু বলে উঠল, না সেটা হচ্ছে না, এমনটা হওয়ার নই, ওটা ওরই বয়ফ্রেন্ড, আর এটা নতুন না। কোনো মেয়ে স্পর্শ ভাইয়ের দিকে তাকালে মুগ্ধতা সহ্য করে না। মেয়েটা অবাক হলো, সাথে বিরক্তও হলো। ছেলেটাকে দেখে সিনিয়র মনে হচ্ছিল, তাই নিতু ভেবেছিল একটা সুযোগ নেবে, কিন্তু তার হলো কই। তবুও মনের ভিতর একটা আশা রাখল যে স্পর্শ হয়তো একটা হলেও চড় মারবে, কিন্তু না, স্পর্শ কিছুই বলছে না। মুগ্ধতা রাগী চোখে স্পর্শর দিকে তাকিয়ে আছে। স্পর্শ একবার মুগ্ধতার দিকে আর একবার নিতুর দিকে তাকাচ্ছে। মুগ্ধতা স্পর্শ সাদা এপ্রনটা দুহাত দিয়ে চেপে ধরে বলল, নাও কিস মি। স্পর্শ জানে যে মুগ্ধতার জেদের সামনে ও কিছুই করতে পারবে না, তাই বাধ্য ছেলের মতো মুগ্ধতার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিল। মুগ্ধতা মেয়েটার দিকে তাকিয়ে একটা চোখ মারল, ঠোঁটের ইশারায় বোঝালে স্পর্শ আমার। মেয়েটা রেগে সেখান থেকে চলে গেল। মেয়েটা যেতেই মুগ্ধতা স্পর্শর হাত ধরে হিড়হিড় করে টানতে টানতে কলেজ ক্যাম্পাসের এক ধারে নিয়ে গিয়ে স্পর্শর সাদা এপ্রনের বামদিকে ঠোঁট বসিয়ে ওর হালকা গোলাপি লিপস্টিকের রংটা সেখানে রাঙিয়ে দিল। স্পর্শর দিকে রাগী চোখে তাকিয়ে বলল, এই লিপস্টিকটা চকলেট ফ্লেভারের, রোজ স্মেল নেবেন আর তারপর আমাকে কল করবেন আর আমাকে অনুভব করবেন, বুঝেছেন? মুগ্ধতাকে রাগাতে স্পর্শ বলল, আর যদি না করি? মুগ্ধতা একটা ডেভিল স্মাইল দিয়ে বলল, তাহলে এই হার্ট সার্জেনের হার্টটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে সুন্দর করে শো পিসে সাজিয়ে রাখব, এন্ড আই মিন ইট, ওকে? স্পর্শ পেট ফাটা হাসি দিয়ে বলল, রেগে গেলে তোমার ফেসটা পুরো টুইটুই মার্কা লাগে, ইন ইউর লি দাড়ি অনুস্বর গোয়েজ। মুগ্ধতার রাগ লাগছে, সে জানে যে স্পর্শ তাকে রগাতে ভালোবাসে। দাড়ি? আপনি একটা কালো বান্দর। তুমিও তো পিঙ্কি পিঙ্কি টুইটুই নাগিন। মুগ্ধতা হাঁটতে শুরু করল। স্পর্শ হেসে মুগ্ধতার পিছন পিছন যেতে লাগল। সামনেই নিতুকে দেখে চোখ মারল। মেয়েদের সাথে ছোটখাটো ফ্লার্ট করতে স্পর্শর জোশ লাগে। নিতু স্পর্শর দিকে তাকিয়ে আছে। নিঘাত আজ রাতে ওর ঘুম হবে না, ছেলেটা ওর ঘুম কেড়ে নিয়ে গেছে। নিতু ওর বুকে হাত দিয়ে দেখল ওর হৃদস্পন্দন দ্রুত হারে বাড়ছে। দৌড়ে ছুটে গেল মধুকে কথাটা বলতে। গাড়িতে বসে আছে দুজন, স্পর্শ ড্রাইভ করছে আর মুগ্ধতা রাগী রাগী ফেস করে বাইরের দিকে তাকিয়ে আছে। হঠাৎ মুগ্ধতা স্পর্শর দিকে তাকিয়ে সরু চোখে বলল, নিতুর মধ্যে জোশ একটা ব্যাপার আছে তাই না? নিতুর নাম শুনে স্পর্শ মনে মনে ভাবল, ইন্নালিল্লাহ, এই আফা খেপে গেছে আজকে, গাড়ি থেকে আমাকে ফেলে না দিল এই খুশি। নিতু,
কে নিতু? আমি তো কোনো নিতুকে চিনি না। মুগ্ধতা রেগে গিয়ে স্পর্শর কলার ধরল, গাড়িটা ডিসব্যালেন্স হতে যাবে তার আগে স্পর্শ গাড়ি থামিয়ে দিল। আহ মুগ্ধ, কি হচ্ছে এটা? রাগী গলায়। মুগ্ধতার চোখের কোনো জল চিকচিক করছে, স্পর্শ জেনেও কি অবুঝের মতো ব্যবহার করে? সে কি বোঝে না যে তার কষ্ট হয় স্পর্শর দিকে অন্য কেউ তাকালে? মুগ্ধতা গাড়ি থেকে নামতে গেলেই স্পর্শ জোরে বলল, গাড়ি থেকে এক পাও নামালে ফলাফল ভালো হবে না কিন্তু। মুগ্ধতা নামটা শুনে ওর রাগ হল। স্পর্শ ওকে মুগ্ধ ডাকে বা মুগ্ধ পড়ি, আর মাঝে মাঝে বিরক্ত হলে মুগ্ধতা ডাকে। মুগ্ধতা রেগে গিয়ে নামতে গেলেই স্পর্শ হাত ধরে নিল, একটানে নিজের কাছে এনে মুগ্ধতার চোখে চোখ রেখে বলল, সবার সামনে তোমার পাগলামো সহ্য করলেও একাকী অবস্থায় এমন অবুঝের মতো ব্যবহার করলে কিন্তু সহ্য করব না আমি। ভালোভাবে বারণ করেছি, শুনবে না হলে। কথাটা বলে থেমে গেল স্পর্শ। মুগ্ধতা হাত ঝটকা মেরে স্পর্শর থেকে সরে এলো। ওর খুব কান্না পাচ্ছে কিন্তু ও কাঁদবে না, কান্না শব্দটা মুগ্ধতার সাথে বেমানান। নিজেকে সামলে বাইরের দিকে তাকালো। স্পর্শ আবার ড্রাইভ করতে শুরু করল। আসলো গাড়ির সামনে একটা রিকশা চলে এসেছিল, আর একটু না থামালেই অ্যাক্সিডেন্ট হতে পারত। স্পর্শ খেয়াল করেছিল কিন্তু মুগ্ধতা লক্ষ্য করেনি। স্পর্শ ড্রাইভ করতে শুরু করল। হাতে গোনা 10 মিনিট পর মুগ্ধতার বাসার সামনে গাড়ি থামাতেই মুগ্ধতা নেমে হনহন করে চলে গেল, স্পর্শর দিকে তাকালো না। অন্যদিন স্পর্শ ভালোবাসার পরশ না আঁকলে মুগ্ধতা এক পাও নড়ে না, আর আজ মুগ্ধতা হনহনিয়ে চলে গেল, যার অর্থ দিনশেষে ওকে টায়ার্ড শরীর নিয়ে একটা ভালোবাসার পরশ আঁকার জন্য আবার এই বাসায় ছুটে আসতে হবে। কথাটা ভেবে একটা দীর্ঘশ্বাস নিয়ে আবার গাড়িতে উঠতে গেলেই পিছন থেকে মুগ্ধতার মা অর্থাৎ স্পর্শরও মামি শিফা খান ডেকে উঠলেন। স্পর্শ, কি হয়েছে? মুগ্ধতা হনহনিয়ে রুমে ঢুকে দরজা দিল। আওয়াজ ও আসছে রুমে ভাঙচুরের। স্পর্শ শ্বাস ফেলে বলল, মামি একটু রাগ করেছে। ও রাতে মনে হচ্ছে আমাকে আবার এ বাসায় আসতে হবে। আমি এখন আসছি, ওকে সামলে রাখো ততক্ষণ। কথাটা বলে স্পর্শ গাড়ি নিয়ে চলে গেল। শিফা খান উদাস হয়ে বাসায় ঢুকলেন। যে স্পর্শর কথা ছাড়া মুগ্ধতা আর কারোর কথা শোনে না, সেই স্পর্শই মাঝে মাঝে ওর প্রতি ফেড আপ হয়ে যায়। না জানি ছেলেটা কোনো দিন রাগ করে বলেই ফেলে, আমি এই পাগলকে বিয়ে করতে পারব না। বেশ কিছুক্ষণ ভাঙচুর করে মুগ্ধতা হাত পা গুটিয়ে বিছানায় বসে রইল। বাইরে দরজায় ওর আম্মু বারবার ধাক্কা দিচ্ছে দরজা খোলার জন্য, কিন্তু ও যে ফারহাদ খান মুগ্ধতা, এত সহজে দরজা খুলবে না। দরকার হলে যতক্ষণ না স্পর্শ আসবে ততক্ষণ এভাবেই বসে থাকবে। স্পর্শর বলা পাগলামি কথাটা ওর বড্ড গায়ে লেগেছে। যারা পাগল তারাই তো পাগলামি করে, তাহলে স্পর্শ কি ইনডাইরেক্টলি ওকে পাগল বোঝাতে চাইল? এই কথাটা ভেবে ভাঙচুর করার জন্য জেদটা আরও বেড়ে যাচ্ছে। রাগ সামলাতে না পেরে হাতের পাশে থাকা ফ্লাওয়ার ভাসটা দূরে টান মারল অ্যাকোরিয়ামে। অ্যাকোরিয়ামটা ভেঙে গুঁড়ো হয়ে গেল। ওর শখের প্রিয় মাছগুলো মেঝেতে ছটফট করছে। মুগ্ধতা একটা সময় ফুপিয়ে কেঁদেই ফেলল। স্পর্শ কি বোঝে না যে ও তাকে ঠিক কতটা ভালোবাসে? তুই কি ঠিক বলছিস যে ওই হ্যান্ডসাম ছেলেটা ওই পাগল মেয়েটার বিএফ? আমার এখনো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। কিভাবে কি রাস্তা দিয়ে হাঁটছে আর মধুকে এই কথাগুলো বলছে নিতু? সন্ধ্যা 7:30টা বাজে এখন। নিতু আর মধু দুজন একটু শপিংয়ে গিয়েছিল। মধুর আর বুঝতে বাকি রইল না যে নিতু স্পর্শর কথা ভেবে নিজেকে পাগল বানাচ্ছে। মধু হঠাৎ থেমে গিয়ে বলল, শোন, স্পর্শ ভাইয়ের ক্রাশের অভাব নেই, ওনার পার্সোনালিটিটাই এত জোশ। উনি আমাদের থেকে বয়সে 6 বছরের সিনিয়র, 2 বছর আগে কলেজ পাস আউট করেছে। স্পর্শ ভাই ঢাকা মেডিকেলে টপ রেজাল্ট করেছিলেন সেইবার, তাই ওনার স্ট্যান্ডার্ড অনেক হাই। আর যদি বলিস মুগ্ধতার কথা, তাহলে মুগ্ধতাও কিছু কম যায় না। ওর ক্লাসে পারফরমেন্স দেখিস না কেমন, শুধু মেয়েটা একটু পাগল পাগল। স্পর্শ ভাইকে কারোর সাথে দেখলে সহ্য করতে পারে না। তোকে আমি সব বললাম, দেখ তুই কি করবি।
হঠাৎ পাশ দিয়ে একটা বাইক যেতেই নিতু বলে উঠল, স্পর্শ। মধু অবাক হয়ে তাকাল, হ্যাঁ সত্যিই তো স্পর্শ, এখন না জানি এই মেয়ে কি করে। মামি মুগ্ধ কোথায়? ও তো ওর ঘরে, এখনো বাইরে আসেনি, ওর বাপি ও বাড়ি নেই যে ওকে বোঝাবে, তাছাড়া রোজা ও বাসায় নেই, রোজা ওর আব্বুর বাসায় গেছে, কালকেই চলে আসবে। স্পর্শ আর কিছু না বলে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগল। মুগ্ধতার ঘরের একটা এক্সট্রা চাবি কারোর কাছে না থাকলে স্পর্শর কাছে থাকে। স্পর্শ চাবি দিয়ে লক খুলে রুমে ঢুকল। গিয়ে দেখে মুগ্ধতা ঘুমাচ্ছে, চোখের কাজল লেপটানো, ঠোঁটের গোলাপি লিপস্টিক ও হালকা হয়ে গেলে চুলগুলি বিচ্ছিন্নভাবে ছড়ানো মুখের ওপর। স্পর্শ কানের পাশের চুলগুলো সরিয়ে দিয়ে মুগ্ধতার কানের কাছে গিয়ে বলল, এই মুগ্ধ, মুগ্ধ। মুগ্ধতা সাড়া দিচ্ছে না। মুগ্ধ, এই মুগ্ধ পাখি ওঠো, তোমাকে মামি খেতে ডাকছে, তুমি কিছু খাওনি, আর রুমের একই অবস্থা করেছ তুমি, খালি পায়ে এক্ষুনি লাফালাফি শুরু করলেই তো পা কেটে ফালাফালা হয়ে যাবে, ওঠো। মুগ্ধতা উঠছে না দেখে স্পর্শ মুগ্ধতার কপালে ঠোঁট বুলিয়ে চলে যেতে নিলেই মুগ্ধতা স্পর্শর হাত ধরে আটকিয়ে বলল, একবার বলুন না যে ভালোবাসি। স্পর্শ মুগ্ধতার কথা শুনে মুচকি হেসে মুগ্ধতার দিকে তাকাল, মুগ্ধতার নাকটা টেনে দিয়ে বলল, না বললে কি ভালোবাসা হয় না? না হয় না, আপনি বলুন আপনি আমাকে ভালোবাসেন কি না। দেখো আমি অতটা এক্সপ্রেসিভ নই, তাই এইগুলো আমি কখনো কাউকে বলিনি আর বলতেও পারবো না। মুগ্ধতা স্পর্শর শার্ট খামচি দিয়ে বলল, তার মানে আপনি আমাকে ভালোবাসেন না তাই তো? না বললে যে ভালোবাসা যায় না এটা কোনো কথা না মুগ্ধ। তাহলে বলছেন না কেন? মুগ্ধতার চোখের কোনো জল, এর আগেও স্পর্শকে জিজ্ঞাসা করেছে যে সে তাকে ভালোবাসে কি, কিন্তু স্পর্শ কখনো বলেনি যে সে তাকে ভালোবাসে, কিন্তু তার হাবভাবে সে বুঝিয়ে দেই যে সে তার মুগ্ধকে কতটা চাই। এটা নতুন কিছু নয়, এর আগেও মুগ্ধতা জিজ্ঞাসা করেছে, স্পর্শ উত্তর দেয়নি। মুগ্ধতা স্পর্শকে ছেড়ে দিয়ে বলল, বেরিয়ে যান এখান থেকে। স্পর্শ এক কথার মানুষ, ও বেরিয়ে গেল। সাথে সাথে মুগ্ধতা স্পর্শর ফোনে SMS দিল, বলতে হবে না ভালোবাসি, তবুও একবার বললে হয়তো শান্তি পেতাম। বাই দা ওয়ে 21 বার কল করেছি, রিসিভ করেননি। জানি রাস্তায় নিতুকে নিয়ে অনেক ব্যস্ত ছিলেন, সে খবর ও আমার কাছে আছে। এখন আমার যা মন চাই আমি তাই করব, এন্ড আই মিন ইট। সত্যিই 21টা কল। নিতুর প্যারায় পড়ে ও আসতেও 45 মিনিট লেট করে ফেলেছে, আর কলটাও ধরেনি। এখন ও জানে মুগ্ধতা কি করবে। মুগ্ধতা এখন একটা ধারালো ব্লেড নেবে আর সেটা হাতের শিরা বরাবর ক্রমাগত চালাবে। এটা নতুন কিছু না, এর আগেও 3 বার মুগ্ধতা এমনটা করে ফেলেছে। ওর হাতের একটা জায়গা জুড়ে কালচে দাগ পড়ে গেছে ব্যান্ডেজ করতে করতে। স্পর্শ ছুটে গেল রুমে, দেখল মুগ্ধতা রুমে নেই। তাহলে কি ছাদ থেকে লাফ মারার প্ল্যান করছে? স্পর্শ দৌড়ে গেল। স্পর্শ আর 1 মিনিটও অপেক্ষা করল না। যদি একটুর জন্য সবটা শেষ হয়ে যায় তাহলে স্পর্শ তা কখনোই মেনে নিতে পারবে না। ও নিজের ও যে কি অবস্থা করবে তা হয়তো ও নিজেও জানে না। স্পর্শ সিঁড়ি দিয়ে উঠছে আর বাইরে প্রবল মেঘের গর্জন শুনতে পাচ্ছে। ও বাসা থেকে বার হবার সময় আকাশ পরিষ্কারই ছিল। তারপর হঠাৎ রাস্তায় নিতু আর মধুর সাথে দেখা হল। স্পর্শ বেশ গতি নিয়েই যাচ্ছিল, তখন হঠাৎই পিছন থেকে কেউ স্পর্শর নাম ধরে ডেকেছে। তা শুনে স্পর্শ থেমে গেল। পিছনে তাকাতেই দেখল নিতু আর মধু। নিতুকে দেখে স্পর্শর কপাল চাপড়ানোর মতো অবস্থা। ভাবতে লাগল যে কি জন্য ও থামতে গেল। এখন এই মেয়ের জন্য ওর মুগ্ধতার কাছে যেতে গিয়ে আরও বেশ কিছুক্ষণ সময় লাগবে। স্পর্শ নরম গলায় বলল, কিছু বলবে? নিতু তাড়াতাড়ি মধুর হাত ধরে টানতে টানতে নিয়ে গিয়ে স্পর্শর কাছে গিয়ে বলল, ভাইয়া আমরা একটু সমস্যায় পড়েছি, তাই আপনাকে হঠাৎ রাস্তার মাঝে দেখলাম। আর আপনাকে যেহেতু আমরা চিনি, আপনি পরিচিত একজন, তাই ভাবলাম আপনার কাছেই সাহায্য চাই। স্পর্শ বুঝতে পারল এই মেয়ে এখন ঠিক উদ্ভট কিছু দাবি করবে।
তবুও বাধ্য হয়ে বলল, কি সাহায্য লাগবে বলো? নিতু উত্তেজিত হয়ে বলল, আসলে ভাইয়া আপনি তো দেখছেনই যে আকাশে কি পরিমাণ মেঘ করেছে, তাই এখন রিকশা করে বাসায় যেতে গেলে যদি মাঝপথে ভিজে যাই তাহলে তো একটা বাজে ব্যাপার হবে, জ্বর কাশিও হয়ে যেতে পারে, আর আমার আবার জ্বর হলে পরের দিন বিছানা ছেড়ে উঠতেই পারি না, তাছাড়া কালকে কলেজে ল্যাব টেস্টও আছে, তাই এবসেন্ট হতে চাইছি না। ভাবছিলাম কিছুটা হেঁটে কোনো কার বা সিএনজি পেয়ে যাব, কিন্তু কিছুই তো পেলাম না, তাই আর কি। তুমি যদি সরি আপনি যদি এখন আমাদেরকে একটু বাসায় ড্রপ করে দিতেন তাহলে ভালোই হতো আর কি, যদি আপনার কোনো সমস্যা না থাকে আর কি, আর আপনিও তো মনে হয় ওই পথেই যাচ্ছেন তাই বললাম আর কি। মধু শুধু অবাক হচ্ছে, কিভাবে অনর্গল মিথ্যা বলে চলেছে, এমনটা ওরা ভাবেইনি। মধুর বিএফ ওদের বাসায় দিতে আসবে এমনটাই কথা হয়েছিল ওদের, কিন্তু এই মেয়ে যে স্পর্শকে পটানোর জন্য ক্রমাগত মিথ্যা বলে চলেছে। মধু একবার নিতুর দিকে তাকিয়ে চোখের ইশারা করে বলল যে কোনো দরকার নেই, ওরা স্পর্শর সাথে যাবে না। কিন্তু কে শোনে কার কথা? নিতু মধুর কথা শুনলে তো। স্পর্শর উত্তরের আর অপেক্ষা না করে নিতু বাইকে উঠে পড়ল, মধুকেও ইশার করছে। মধু তো উঠতে নারাজ, ও বিএফওর বাসা থেকে এতটা আসছে শুধু ওদের ড্রপ করতে, এসে যদি শোনে যে চলে গেছে তাহলে কুরুক্ষেত্র বানাবে। নিতু বাইকে উঠে স্পর্শকে কিন্তু কিন্তু করে বলল, ভাইয়া কাঁধে হাত রাখতে পারি? না মানে রাস্তায় ঝাঁকুনি হলে যদি পড়ে যাই তাই আর কি। স্পর্শ একটু ভারী গলায় বলল। হমম। মধুও আমতা আমতা করতে করতে উঠল। স্পর্শ মনে মনে চরম বিরক্ত হচ্ছে, একেই অনেক লেট, তার ওপর সারাদিন হসপিটাল থেকে মুগ্ধতাকে সময় দেওয়া, ওকে বাসায় ড্রপ করে দেওয়া, বাসার লোকের জন্য খানিকটা সময় বার করা, নিজের জন্য একটু সময় বার করা, এগুলো করতে করতে ও হাঁপিয়ে যায়, তবুও মুগ্ধতার কারণে কখনো বিরক্তি প্রকাশ করেনি ও, যতই হোক মুগ্ধপরিটা যে ওর নিজেরই। স্পর্শ বেশ জোরেই বাইক চালাচ্ছে, ঠিক যতটা সময় লাগে তার থেকে সময় বার করার চেষ্টা করছে। মুগ্ধতার বাসা বনানী 11 নং রোডে, কিন্তু নিতুর বাসা ঠিক কোথায় স্পর্শ জানে না। কোনো কিছু না বলেই মেয়েটা হুট করে বাইকে উঠে গেল। মুগ্ধতার বাসার কাছাকাছি পৌঁছে গেছে প্রায়, কিন্তু নিতু কোথায় নামবে কিছুই বলছে না দেখে স্পর্শ বলল, তোমরা কোথায় নামবে? বনানী DOHSA। স্পর্শ মুগ্ধতার বাসা ক্রস করে যেতে হয় নিতুর বাসায়, মেয়েটা একটা উটকো ঝামেলায় জড়াল। স্পর্শ মুগ্ধতার বাসার সামনে বেশ জোরেই বাইক চালাল। মিরপুর টু বনানীর রাস্তা স্পর্শর মগজে যেন ভেসে বেড়ায়, রোজ একই রাস্তা দিয়ে যেতে যেতে সবটা চেনা হয়ে উঠেছে। রোজ ঢাকা হসপিটাল থেকে মুগতার মেডিকেল কলেজ, পপুলার ডায়াগনস্টিক সেন্টার থেকে মুগ্ধতাকে পিক করে মুগ্ধতাকে বনানী দিয়ে এসে নিজেকে আবার মিরপুরের বাসায় যেতে হয়। সারাদিনে অনেক খাটনি হয়ে যায়, কিন্তু যেদিন ও মুগ্ধকে পেয়ে যাবে সেদিন থেকে এসব কষ্ট আর অনুভব হবে না। অনেক ধন্যবাদ ভাইয়া। কি বলে যে ধন্যবাদ দেব আপনাকে? স্পর্শ মিথ্যা একটা হাসি ফোটাল, নিতুর দিকে এক পলক তাকিয়ে মধুর দিকে তাকাল। মধুর চোখমুখ শুকনো লাগছে, তা দেখে স্পর্শ বলল, আর ইউ ওকে? স্পর্শকে থামিয়ে দিয়ে নিতু বলল, হমম, ও ওকে, আর ও মধু আর আমি নিতু। ওহহ, বা ইদা ওয়ে ভাইয়া আপনাকে দেখে হয়। হমম, আমি ঢাকা হসপিটালের একজন সার্জন। নিতু আর মধু দুজনেই অবাক। দাঁড়ি। নিতু কৌতূহল দেখিয়ে বলল, ভাইয়া বাসার ভিতরে এসে কথা বলা যায় তো? না অন্য কোনো দিন, আজে তারা আছে।
একটা কথা জিজ্ঞাসা করব? কথাটা শুনতে না শুনতেই স্পর্শ বাইক স্টার্ট দিল। এই মেয়ে রাজাইরা প্যাচাল শোনার মতো সময় ওর হাতে নেই। আচ্ছা, আজ আসি বলে স্পর্শ চলে গেল। স্পর্শ চলে যেতেই মধু বলল, তুই কিন্তু যা করলি ঠিক করলি না। ওনার সাথে আসলি কেন তুই? বারণ করলাম তো আমি। নিতু দেখল মধু অনেক রেগে আছে, তাই ওর কথা কাটানোর জন্য বলল, দেখেছিস স্পর্শ ভাইয়া কিভাবে কথাটা এড়িয়ে গেল। উনি ঠিক জানতেন যে আমি ওই মুগ্ধতা নাকি ওর কথা জিজ্ঞাসা করব, আর উনিও আমাকে মেবি পছন্দ করেন, তাই বলল না কিছু। মধুর এমনিতেই রাগ হচ্ছে, তার ওপর নিতুর আজগুবি আজাইরা কথা ওর আর সহ্য হচ্ছে না। ও রেগে গিয়ে বলল, স্পর্শ না স্পর্শ ভাইয়া বল। কথাটা বলে মধু হনহনিয়ে চলে গেল। নতুর আর কি, সে তো আনন্দে সপ্তম আসমানে ভাসছে। কথাগুলো ভাবতে ভাবতে স্পর্শ সিঁড়ি বেয়ে উঠছে, জানি কখন কি অঘটন ঘটিয়ে বসে মেয়েটা। যতই ছাদের দিকে এগোচ্ছে ততই হার্টবিট বেড়ে যাচ্ছে স্পর্শর। এমন ভয় ওর আগে কখনো হয়নি মুগ্ধতাকে নিয়ে। মুগ্ধতা যদি ওর যাওয়ার আগেই ছাদ থেকে ঝাঁপ দেই তাহলে। না না, ওর আর কিছু ভাবতে পারছে না। দৌড়ে ছাদে গিয়ে মুগ্ধতাকে কোথাও পেল না। এদিক ওদিক খুঁজছে, মুগ্ধতাকে কোথাও দেখছে না স্পর্শ। হয়তো ওর চোখ দুটো বড্ড বেশিই চঞ্চল দৃষ্টি নিয়ে দেখছে, তাই। তাহলে কি মুগ্ধতা এতক্ষণে ছাদ থেকে ঝাঁপ দিয়েছে? আর যাই হোক, এই 3 তলার ছাদ থেকে কেউ ঝাঁপ দিল, তার যে আর বাঁচার সম্ভাবনা নেই তা স্পর্শ জানে। হঠাৎ কানে ট্যাপকলের জলের চুইচুই আওয়াজ কানে আসতেই স্পর্শ ঘাড় ঘুরিয়ে বামদিকে তাকিয়ে দেখল। মুগ্ধতা ওর আওকোরিয়ামের মরা মাছগুলোকে জলে চোবাচ্ছে, আর বিড়বিড় করে কিসব বলছে, হয়তো ওদেরকে বাঁচানোর চেষ্টা করছে। স্পর্শর মাথায় যেন আগুন চড়ে গেল ওকে এভাবে দেখে। মুগ্ধতার কাছে গিয়ে ওকে আচমকাই হাত ধরে টেনে মুগ্ধতার গালে একটা চড় বসিয়ে দিল। এই প্রথম ও মুগ্ধতার গায়ে হাত তুলেছে। এর আগে কেউ মুগ্ধতাকে মারার সাহস দেখায়নি, কিন্তু আজ স্পর্শ মারল। মুগ্ধতা গালে হাত দিয়ে স্পর্শর দিকে তাকিয়ে আছে, চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে, আর এদিকে স্পর্শ ক্রমাগত ওকে বকেই চলেছে। একটা সময় মুগ্ধতা ফুপিয়ে কেঁদে দিতেই স্পর্শর বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। মুগ্ধতা এত সহজে কখনো কাঁদে না খুব কষ্ট না পেলে। স্পর্শ মুগ্ধতার প্রতি ফুটবল হচ্ছে, কিন্তু মুগ্ধতাকে বোঝানো দরকার যে বারবার এই পাগলামোগুলো করার মানেই হয় না, তাও এত ছোট ছোট কারণে। মুগ্ধতা গালে হাত দিয়ে কাঁদছে। স্পর্শ ওকে হিড়হিড় করে টানতে টানতে নিয়ে গেল। নিচে গিয়ে জোর গলায় চেঁচিয়ে বলল, মামি, আমি মুগ্ধকে নিয়ে যাচ্ছি। শিফা খান হাত মুছতে মুছতে দৌড়ে এসে বললেন, কি হয়েছে বাবা? আর মুগ্ধ কাঁদছে কেন? আমি ওকে আমার বাসায় নিয়ে যাচ্ছি। কিন্তু তুমি না বলেছিলে যতদিন তোমাদের বিয়ে হচ্ছে ততদিনই ও ওই বাসায় যাবে না? হম্মম বলেছিলাম, কিন্তু এখন দেখছি পাগলের পাগলামি বন্ধ করার দরকার আছে। বলে মুগ্ধতার দিকে রাগী চোখে তাকাল। পাগল কথা শুনে মুগ্ধতার ও রাগ উঠে গেল। ওর মা কিছু বলতে যাবে তার আগে স্পর্শ হাত ধরে টানতে টানতে নিয়ে গেল। স্পর্শ গাড়ি স্টার্ট দিয়ে বলল, ওঠো। মুগ্ধতা উঠছে না। ওঠো বলছি, তীব্র গর্জন করে। মুগ্ধতা ভয় বাইকে উঠল। বাইকের পিছনের অংশ ধরে আছে, কিন্তু স্পর্শকে ধরছে না। স্পর্শ বেশ জোরেই গাড়ি চালাচ্ছে। হঠাৎ স্পর্শ বলল, আমাকে ধরো। মুগ্ধতা ধরল না। স্পর্শ এবার ইচ্ছা করে ভাঙা রাস্তার মাঝে গাড়ি নিয়ে গেল, আর সেই ধাক্কায় মুগ্ধতার উল্টে পড়ে যাওয়ার উপক্রম। তাড়াতাড়ি করে মুগ্ধতা স্পর্শকে ধরে নিল। রেগে গিয়ে বলল, ঠিকভাবে চালাতে পারেন না? এক্ষুনি আমি যদি পড়ে যেতাম কি হতো? আর আমাকে ড্রেসে যে কাদা লেগে গেল তার বেলায়। স্পর্শ রাগী গলায় বলল, ভালোই হতো, তোমার মরার শখটা মিটত। কথাটা বলে গাড়ি চালানোই মনোযোগ দিল। মুগ্ধতা রাগী মুখ করে বাইরের দিকে তাকাচ্ছে। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, চুলগুলো বাতাসে উড়ছে, অনুভূতিটা দারুণ।
স্পর্শ লুকিং গ্লাসটা ঠিক করে মুগ্ধতার মুখ বরাবর রাখল। মুগ্ধতাকে দেখা যাচ্ছে, আর বাতাসে উড়ছে ওর খোলা চুল, নিষ্পাপ আর প্রাণবন্ত লাগছে। কে দেখে বলবে যে এই মেয়েটা স্পর্শকে নিয়ে এত পসেসিভ, এমন বচ্চামো স্বভাবের। স্পর্শ মুচকি হেসে ড্রাইভ করাই মন দিল। স্পর্শর বাসার সামনে এসে বাইক থামাছেই মুগ্ধতা বিক থেকে এক প্রকার লাফ দিয়ে নেমে পড়ল। ছিটে ছিটে বৃষ্টিতে ভিজে গেছে পুরো, পোশাকটাও চেঞ্জ করতে হবে। তাড়াতাড়ি নেমে দৌড় দিল বাসার ভিতরে। দৌড়াতে দৌড়াতে এক জায়গায় স্লিপ কেটে ধাম করে পড়েও গেল। আহহ করে শব্দ করে উঠল, সাথে সাথে মুখ চুপে ধরল। স্পর্শ দেখলে ওর খবর খারাপ করে দেবে। তাড়াতাড়ি উঠে বাসার ভিতরে ছুটল। ফুপি, ও ফুপি, কই তুমি? ফুপি মা, কই? দেখো তোমার বেয়াদব ছেলের জন্য আমার কি অবস্থা। ফুপি কই তুমি? মুগ্ধতার গলার আওয়াজ শুনে স্পর্শর মা তনিমা আহমেদ কিচেন থেকে বেরিয়ে এলেন। মুগ্ধতাকে দেখে এক প্রকার অবাক হলেন, কারণ প্রায় 5 বছর হল মুগ্ধতাকে স্পর্শয়ে বাসায় আসার অনুমতি দেয়নি, তাই কারোর সাধ্যে কুলাই না মুগ্ধতাকে এক বাসায় একদিনের জন্য হলেও নিয়ে আসার। উনি মুগ্ধতার অবস্থা দেখলেন, চুলগুলো ভেজা, প্লাজোটাও ভিজে গেছে, আর কাদা লেগে গেছে, আর পোশাকও ভিজে গেছে। উনি অবাক হয়ে বললেন, মুগ্ধ তুই এ বাসায়? মুগ্ধতা গিয়ে ওনাকে জড়িয়ে ধরে বলল, ফুপি তোমার ছেলে জোর করে এনেছে, তুমি আমাকে বাঁচাও। ওনার কানের কাছে ফিসফিসিয়ে উনিও মুগ্ধকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে বললেন, তা তুই আবার নতুন করে কি করেছিস শুনি? মুগ্ধতা এবার ওনাকে ছেড়ে চেঁচিয়ে বলল, কিছুই করিনি, আমার অ্যাকোয়ারিয়ামের প্রিয় মাছগুলো মরে যাচ্ছিল, তাই ছাদে উঠে ওদেরকে জল দিয়ে বাঁচানোর চেষ্টা করছিলাম। ওরা বেঁচে ছিল না যদিও, তা ওরা আমার অনেক প্রিয়। ওরা মরে গেছে মানতে পারছিলাম না, আর তাই জন্য তোমার বেয়াদব ছেলে আমাকে কিনা চড় মেরেছে। আমাকে আজ পর্যন্ত কেউ মারার সাহস পায়নি, আর উনি এভাবে মারবে আমাকে। কথাটা বলে মুগ্ধতা ওর ফুপি তনিমাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদতে লাগল। তখনই স্পর্শ বাসায় ঢুকল, মাথার ভিজে চুলগুলো আলতো করে হাত দিয়ে ঝাড়তে ঝাড়তে রুমে ঢুকে গেল। রুমে ঢুকে বলল, আম্মু খিদে পেয়েছে। কি পরেছ এটা তুমি? শাড়ি পরতে কে বলেছে? হালকা নরম গলায় মুগ্ধতাকে জিজ্ঞাসা করল স্পর্শ। মুগ্ধতা না ওর কথার কোনো উত্তর দিচ্ছে, না স্পর্শর ওদিকে তাকাচ্ছে। মুগ্ধতার ভাবগতিক দেখে স্পর্শ মুগ্ধতার কাছে গিয়ে ওর গাল চেপে ধরে বলল, শুনতে পাচ্ছ না কি বলছি? মুগ্ধতা রেগে গিয়ে স্পর্শর হাতে একা ঝাড়া বাড়ি মেরে উঠতে গেলেই স্পর্শ বিছানার সাথে মুগ্ধতাকে চেপে ধরে বলল, কোথায় যাচ্ছ তুমি? আমি কি পারমিশন দিয়েছি? মুগ্ধতা। স্পর্শ ওকে ওখানে বসিয়ে ওর ওয়ার্ড্রব থেকে একটা জিন্স আর একটা টপ বার করে মুগ্ধতাকে বলল, নাও চেঞ্জ ইট। মুগ্ধতা দেখে অবাক হয়ে বলল, উই মা, আপনার ঘরে মেয়েদের ড্রেস মাঝে মাঝে ট্রায়াল দেন নাকি? স্পর্শ রেগে বলল, একটা থাপ্পড় দিব, ফার্স্ট চেঞ্জ করো। আর তখন যে ধপাস করে ওখানে পড়লে ব্যথা পাওনি? পা কাটেনি? খোড়া হয়ে যাওনি? দাড়ি এভাবে তাকাচ্ছ কেন? আর ছাদে কি করতে গিয়েছিলে? আপনি দেখতে পাননি আমি কি জন্য গিয়েছিলাম? ফাজলামি করো আমার সাথে। মুগ্ধতা রেগে গিয়ে মুখ ফসকে বলল, আরে মরতেই তো গিয়েছিলাম, কিন্তু যাওয়ার আগে দেখলাম আমার প্রিয় মাছগুলো মরে যাচ্ছে, ওদের ফেরে আমি কি করে যাই? তাই নিজের সুইসাইড ক্যান্সেল করে ওদের বাঁচাচ্ছিলাম, আর আপনি আমাকে এভাবে বকছেন। স্পর্শর মাথা গরম হয়ে যাচ্ছে, মুখে রাগের আভা। মুগতা স্পর্শর দিকে তাকিয়ে দেখল স্পর্শ রোগী চোখে তাকিয়ে আছে, ভাব ভালো না, তাই পালানোই ভালো। তাই মুগ্ধতা তাড়াতাড়ি করে জামা নিয়ে ওয়াশরুমে চলে গেল। মুগ্ধতা ওয়াশরুমে ঢুকতেই মুগ্ধ বলল, ড্রেসগুলো আমার বউয়ের জন্য কিনেছিলাম, কিন্তু একটা পিঙ্কি পিঙ্কি নাগিন আমার বাসায় ঢুকে পড়েছে, তাই বাধ্য হয়ে দিলাম, নাথিং এলস। না হলে তোমার মতো একটা নাগিনকে তো কখনোই দিতাম না। হা। ভিতর থেকে মুগ্ধোৎকর বিড়বিড় করে আওয়াজ আসছে।
হা, আজ আমার এই দুরদশা না হলে পিঙ্কি পিঙ্কি বান্দর তোর বউয়ের এই ড্রেস আমি নিতাম না। এই ড্রেস মুগ্ধতা রোজ কেনে আর বেচে আমাকে শোনাচ্ছে। হা। রুমের ভিতর থেকে স্পর্শ সব শুনছে আর পেটফাটা হাসি বার হচ্ছে। মানুষ কতটা অবুঝ হলে এসব বলে। স্পর্শ ওর ল্যাপটপ নিয়ে ওর রুমের বারান্দায় গেল, আর যাই হোক রুমে বসে শান্তিতে কাজ করতে পারবে না, মুগ্ধতা করতে দেবে না। ড্রেসটা চেঞ্জ করে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো মুগ্ধতা। রুমে ঢুকে দেখল স্পর্শ নেই। ওকে আর পাই কে? মুগ্ধতা মনে মনে, ভাগ মুগ্ধ ভাগ, ওই পিঙ্কিশ বুড়ো বান্দর তোকে হাতের কাছে পেলে তোকে তো ছানা বানিয়ে ফেলবে, ভাগ। কথাটা মনে মনে ভেবে মুগ্ধতা শাড়িটা নিয়ে দৌড়ে ছুটল। স্পর্শ মুগ্ধতার পায়ের আওয়াজ পেয়েছে, বুঝতে পেরেছে যে মুগ্ধতা ভয় পালিয়েছে, কিন্তু স্পর্শর থেকে পালানো কি এতই সহজ? কথাটা ভেবে স্পর্শ মুচকি হাসল। হাতের ঘড়িটার দিকে তাকাল, রাত 11:25 বাজে। 10টার দিকে ঝিরিঝিরি বৃষ্টির পর 1030টার দিকে একটু জোরেই বৃষ্টি হয়েছে। প্রথম বৃষ্টির পর মাটি থেকে যে অদ্ভুত ঘ্রাণ ভেসে আসে তা ক্ষণিকের মুষলধারা বৃষ্টিতে মিলিয়ে যায়। তেমনি কিছুক্ষণ আগে স্পর্শ সেই সুন্দর ঘ্রাণটা পেলেও এখন আর পাচ্ছে না, তবে হালকা ঝোড়ো হাওয়াই গাছের পাতার সনসন আওয়াজ আর মিষ্টি হাওয়াটা ও পাচ্ছে। মুগ্ধতা বলে এই মিষ্টি হাওয়াই ওর নাকি কোনো ইন্টারেস্ট নেই, তার পরিবর্তে যদি ওকে নাকি একা একটা সাইকেলের সাথে ঢাকা শহরে ছেড়ে দেওয়া যায় তাহলে ও টোটো করতে করতে ঘুরবে। মুগ্ধতা প্রায় দাবি করে স্পর্শর কাছে যে ওকে নিয়ে একটু বাইকে করে লং ড্রাইভে যাওয়ার জন্য, কিন্তু আজ অবধি স্পর্শ কখনো মুগ্ধতার এই ইচ্ছেটা পূরণ করেনি। একদিন তো মুগ্ধতা চরম রেগে বলেই ফেলেছিল, আপনার বউ হবে একটা দজ্জাল মহিলা, আপনার শাশুড়ি হবে কুটনি বুড়ি, আর আপনার বউ আপনার বাইক কেন আপনার দিকেও ঘুরে তাকাবে না, আর তার থেকে মস্ত বড় নাগিন হবে আপনার মেয়ে। কাজের মাঝেও হঠাৎ কথাটা মনে পড়ে যাওয়ায় স্পর্শ হেসে ফেলল ফিক করে, ল্যাপটপটা বন্ধ করে মুখ চেপে হাসছে। মাঝে মাঝে ওর খুব জানতে ইচ্ছা করে মেয়েটা এত অবুঝ কেন। 18+ বয়সী একটা মেয়ের ম্যাচুরিটির এত অভাব। মাঝে মাঝে নিজেকে খুব লাকি ও ফিল হয় মুগ্ধতার মতো কাউকে ওর জীবনে পাওয়ার জন্য। আর যাই হোক, লাইফে এন্টারটেইনমেন্ট আছে মুগ্ধতার জন্য, কখনো রোমান্টিক, কখনো থ্রিলার, আবার কখনো অ্যাডভেঞ্চারাস। মুগ্ধতা একটা কাশ্মীরি গ্রিন অ্যাপল খেতে খেতে বিছানার ওপর আয়েশ করে পা তুলে বলল, ফুপা তুমি অনেক বড় একটা ভুল করে ফেলেছ। স্পর্শর বাবা মিজান আহমেদ অবাক হয়ে তনিমা আহমেদের দিকে তাকালেন। উনি আবার কি ভুল করে ফেলেছেন? উনি একটু ঘাবড়ে বললেন, কি ভুল করেছি মুগ্ধ মামনি? মুগ্ধতার মুখ ভর্তি আপেল। কথা বলতে গেলে মুখের আপেল শেষ করে তারপর মুগ্ধতাকে কথা বলতে হবে, তাই মুগ্ধতা ওর গোলগাল মুখটা নাড়তে নাড়তে বলল, তুমি তোমার এই বিরাট বাসায় আমার জন্য আলাদা রুম বানাওনি কেন বলো তো? তোমাদের তো মেয়ে নেই, আমি তো তোমাদের মেয়ের মতো, তাই আমার জন্য কি একটা রুম বানানো উচিত ছিল নই কি? মুগ্ধতার এমন কথা শুনে ওনারা দুইজনেই বোকা বনে গেল। তনিমা বলে উঠলেন, তোর জন্য আলাদা রুম বানানোর কি আছে মা? স্পর্শর রুমটা যে তোর নিজেরই রুম। মুগ্ধতা। তনিমা বাইরের দিকে তাকিয়ে দেখলেন স্পর্শ দরজার সাথে হেলান দিয়ে অত্যন্ত শান্ত ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে। মুগ্ধতা এখনো স্পর্শকে দেখেনি, উনি স্পর্শকে দেখে আর কিছু বললেন না। মুগ্ধতা বলতে শুরু করল, হা, তোমরা ভাবলেও কি করে আমি ওই পিঙ্কিশ বেয়াদব বান্দরটার সাথে একই রুমে থাকব? নেভার। হয় তোমরা আমার জন্য একটা রুম আলাদাভাবে বানাবে, নয়তো আমি এই বাসায় থাকব না। আর তোমরা বলো কিনা আমি ওনার রুমে থাকব। মুগ্ধতার কথা শেষ হতেই স্পর্শ বলল, আম্মু তোমাদের এই পিঙ্কি পিঙ্কি নাগিনকে বলো জলদি আমার রুমে চলে আসতে, আমি ঘুমাবো। আই এম টায়ার্ড এনাফ, সো আই নিড সাম রেস্ট। 5 মিনিটের মধ্যে যেন রুমে ওনার দেখা পাই, এন্ড আই মিন ইট। কথাটা বলে স্পর্শ চলে যেতে নিলেই মুগ্ধতা চেঁচিয়ে বলল, এই তুই কাকে বললি তোর রুমে যাওয়ার কথা? আমি কোনো দিন তোর রুমে যাব না, আমি আমার ফুপি মার সাথে ঘুমাবো, আমার টুই টুই ফুপি। কথাটা বলে তনিমা আহমেদকে জড়িয়ে ধরলেন।
তনিমা আহমেদ মিজান আহমেদের দিকে তাকিয়ে বলেন, আমি স্পর্শর এই ব্যাপারটাতে ঠিক মতো দিতে পারলাম না, মানে দুজনের বিয়ের আগে এক রুমে থাকা ব্যাপারটা কেমন না। মুগ্ধতা কথাটা শুনেই ওনার গাল দুটো টেনে দিয়ে বললেন, পুরো টুইটুই মার্কা কলিজা ফুপা, লাভ ইউ এতগুলো। মুগ্ধতার কথা শেষ হতে না হতেই স্পর্শ বলে উঠল, আম্মু তোমার কলিজা মার্কা মেয়েটাকে তাড়াতাড়ি আসতে বলো, আই এম গেটিং লেট, আমি ঘুমাবো। আর তাছাড়া তোমার এই মেয়ে ততদিন এই বাসায় থাকবে যতদিন না তার এই ঘাড়তেরামো স্বভাবটা দূর হয়, তাই এই সব সুখ দুঃখের কথা অনেক করতে পারবে। ইটস অলরেডি 11:45। স্পর্শর কথা শুনে মুগ্ধতা ওনাকে জড়িয়ে ধরে বললেন, ফুপি আমি যাব না, আমি গেলে উনি আমাকে পানিশমেন্ট দিবে, আমি শিওর। তুমি ওনাকে চেনো না, উনি কত বড় বেয়াদব, আমাকে আজকে চর অবধি মেরেছে। মুগ্ধতার এমন কাণ্ড কারখানা দেখে মিজান আহমেদ বললেন, তুমি মুগ্ধকে নিয়ে স্পর্শর কাছে যাও, গিয়ে স্পর্শকে বোঝাও। উনার কথা শুনে তনিমা মুগ্ধতাকে নিয়ে স্পর্শর রুমের দিকে গেল, যদিও মুগ্ধতা যেতে চায়নি, ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে নিয়ে গেছে তনিমা আহমেদ। স্পর্শের রুমে ঢুকলেন তনিমা মুগ্ধতাকে নিয়ে, উনি দেখলেন স্পর্শ একটা বই হাতে নিয়ে কিছু খুঁটিয়ে পড়ছে। স্পর্শকে ডেকে বললেন, দেখ বাবা, বিয়ের আগে দুটো অবিবাহিত ছেলে মেয়ে কোনো সম্পর্ক ছাড়া একই রুমে থাকা ব্যাপারটা খুবই দৃষ্টিকটু, তাই আমি বলছি শোন, মুগ্ধ না হয় আমাদের সাথেই থাকুক যতদিন এই বাসায় আছে, তোদের বিয়ে হলে না হয় তার জন্য নাকি আলাদা ঘরের দরকার, আজ থেকে এই ঘরটা তার, আর এই নিয়ে যেন দ্বিতীয়বার কোনো কথা না হয়। আর আম্মু সমাজ কি ভাবলো না ভাবলো তাতে আমার কোনো যায় আসে না, দুদিন পরও যে আমার হবে সে আজও আমার, তা নিয়ে কোনো সন্দেহ নেই, তাই আমি এটা নিয়ে খুব বেশি ভাবছি না, আর ভাবিও না কখনো। আপাতত তার ঘাট তো রামি বন্ধ করা দরকার, আর ও আমার মুগ্ধ, এটাই ওর পরিচয়। স্পর্শের মুগ্ধতা। মুগ্ধতা রেগেমেগে চলে যেতে নিলেই স্পর্শ বলল, এক পা ও যদি রুমের বাইরে রেখেছ তবে মেরে অ্যাকুরিয়ামের মধ্যে পুরে রাখব শোপিস হিসাবে। আর আম্মু তুমি যাও, ঘুমিয়ে পড়ো, পাগলের জন্য নিজেদের ঘুম নষ্ট করা বৃথা। উনার আর কি সাধ্য স্পর্শর ওপর কথা বলার, স্পর্শের জেদের কাছে সব হার মানে। উনি চলে যেতেই স্পর্শ দরজা বন্ধ করে দিয়ে মুগ্ধতাকে বলল, এসি কততে রাখব, আজকে ওয়েদার ঠান্ডা। মুগ্ধতা স্পর্শর কথার কোনো জবাব না দিয়ে হঠাৎ কিছু একটা ভেবে বলল, আচ্ছা আপনি এক্ষুনি না বললেন এই রুমটা আমার, তাহলে আমার রুমে আপনি কেন? স্পর্শ হাতের বইটা রেখে এসির রিমোটটা হাতে নিয়ে বলল, আমি কিন্তু একবারও এটা বলিনি যে রুমটা সম্পূর্ণ তোমার, রুমটা যেমন তোমার তেমনি আমারও, তাই আজাইরা এসব কথা না বলে শুয়ে পড়ো। মুগ্ধতা রেগে বলল, আমি ঘুমাবো না। কি করবেন? স্পর্শ মুগ্ধতার দিকে ঝুঁকে গিয়ে বলল, একটা বন্ধ ঘরে একটা মেয়ে আর একটা ছেলে একা একা থাকলে ছেলেটা মেয়েটার সাথে ঠিক কি করতে পারে সেটা নিয়ে কি তোমার কোনো আইডিয়া আছে? স্পর্শর কথা শুনে মুগ্ধতা খানিকটা ভয় পেয়ে গেল, স্পর্শকে হাতে দিয়ে দূরে ঠেলে দিয়ে বলল, না, আপনি এমন কিছু করবেন না, না হলে কিন্তু আমি চেঁচাব। আপনাকে দেখেই আমার মনে হয়েছিল আপনার স্বভাবচরিত্র ভালো না, আর আপনি আমার মতো একটা নিষ্পাপ শিশুকে কি অত্যাচারটাই না করেন। মুগ্ধতা ওর স্বভাবচরিত্র নিয়ে টানাটানি করল, যেই বিষয়টা স্পর্শর একদম ভালো লাগল না। রাগ ও লাগছে এখন, রেগে গিয়ে বলল, মুগ্ধ আমাকে আর রাগিও না, ইউ নিড টু স্টপ, যাও ঘুমাও। কিন্তু মুগ্ধতা তো মুগ্ধতাই, ও থামছে না, এটা ওটা বলেই চলেছে। স্পর্শ এবার মুগ্ধতার হাত ধরে ওর কাছে টেনে আনল, মুগ্ধতার গালটা চেপে ধরতেই মুগ্ধতার ঠোঁট দুটো এক জায়গায় হয়ে গেল। স্পর্শ আলতো করে ওর ঠোঁটে ঠোঁট ছোঁয়াতেই মুগ্ধতার শরীর কেঁপে উঠল। মুগ্ধতার শরীরের এই কম্পন স্পর্শ বেশ ভালোই অনুভব করতে পারছে। মুগ্ধতা স্পর্শর গলায় খামচি দিয়ে ওর শার্ট চেপে ধরল। নিমেষেই স্পর্শ মুগ্ধতার কাছ থেকে সরে এলো, মুগ্ধতার মনে যেন গিটার বাজছে। স্পর্শকে খুব অস্থির অস্থির লাগছে, হয়তো মুগ্ধতাকে যেভাবে ভালোবাসতে চেয়েছিল সেভাবে পেরে উঠতে পারিনি।
মনের মধ্যে একরাশ বিরক্তি ও কাজ করছে নিজের প্রতি। এই বিরক্তি ভাবটা, না কাটানো অবধি স্বস্তি মিলবে না, আর যার একমাত্র ওষুধ হল ওর মুগ্ধতার ও অজানা এক অনুভূতি হচ্ছে, খানিকটা লজ্জাও পাচ্ছে। এভাবে স্পর্শ কখনো ওর কাছে আসেনি। না পেরে পাশ ফিরে শুয়ে পড়ল। স্পর্শ একবার মুগ্ধতার দিকে তাকাল। মেয়েটা পাশ ফিরে শুয়ে আছে, কেন স্পর্শর দিকে তাকিয়ে ঘুমাচ্ছে না ও? ওর দিকে তাকিয়ে ঘুমালে মুগ্ধতার মুখটা দেখে কিছুটা হলেও তো একটু এই অস্থিরতা দূর হয়। স্পর্শ এবার মুগ্ধতাকে এক ঝটকায় ওর পাশে ফিরিয়ে মুগ্ধতার ঠোঁট জোড়া দখল করল। অদ্ভুত এক প্রকার মাদকের মতো মুগ্ধতার এই ঠোঁটের ছোঁয়া, এই নেশার ঘোর কাটানো মুশকিল। মুগ্ধতা প্রথমে অবাক হলে সময়টাকে উপভোগ করতে ব্যস্ত। মুগ্ধতা আবেগে স্পর্শর চুলগুলো মুঠ করে ধরল। হঠাৎ স্পর্শ বুঝল যে ও এতটা কাছে না আসলেও পারত। আবার মুগ্ধতার প্রতিও রাগ হচ্ছে ওর, মেয়েটাও যে কেন ওকে এতটা কাছে টেনে নিচ্ছে। স্পর্শ রাগটা কমাতে মুগ্ধতার নিচের ঠোঁটে জোরে একটা কামড় বসাল। ব্যথা অনুভব করতেই মুগ্ধতা স্পর্শকে ঠেলে সরিয়ে দিয়ে হাত দিয়ে ঠোঁট চেপে ধরল। আহোহোহ, আপনি শুধু বেয়াদব না, লুচুও বটে। এভাবে কেউ কামড় দেই, দেখবেন আপনার কপালে বউ জুটবে না। জুটলেও আমার মতো এমন টুইটুই মার্কা হবে না, জল্লাদ নাগিন হবে, দেখে নেবেন। কথাটা বলে ব্ল্যাঙ্কেট টেনে ঘুমিয়ে পড়ল। প্রায় 10 মিনিট ধরে স্পর্শর এক প্রকার দ্বিধাগ্রস্ত অনুভব হল, এটা ভেবে যে মুগ্ধতাকে কি ওর আম্মুর রুমে পাঠিয়ে দেবে নাকি এখানেই থাকবে আজকে রাতটা। যা অনুভব করল তাতে বুঝল মেয়েটা ওর মারাত্মক এক আসক্তি, যা কাছে থাকলেই আসক্ত হতে মন চাইবে। স্পর্শ ভাবল মুগ্ধতাকে ওর আম্মুর রুমে পাঠাবে, তাই পিছন ঘুরে দেখতেই দেখল মুগ্ধতা ঘুমিয়ে পড়েছে। হঠাৎ মনে পড়ল কালকে মুগ্ধতাকে নিয়ে একটু শপিং গেলে ভালো হতো। তেমন ড্রেস ওর নেই যে এখানে 1 সপ্তাহ কাটাতে পারবে। একদিন শখ করে মুগ্ধতার জন্য কিনেছিল, কিন্তু কখনো ড্রেসটা দেয়নি, তাই ওর কাছে থেকে গিয়েছিল। আজকে সেটা কাজে দিয়েছে, কিন্তু মুগ্ধতা ড্রেসটা পরে স্পর্শর বউকে নিয়ে মামাসি এক করে ফেলেছে। স্পর্শ ব্যালকনিতে গেল, একটা ফোন করল। আসসালামু আলাইকুম স্যার, আমি আহানাফ স্পর্শ বলছিলাম, চিনতে পারছেন? ঢাকা মেডিকেলেই পড়তাম, 2 বছর আগে পাস আউট হয়েছি। আচ্ছা স্যার, কালকে কলেজে ছুটি নেই? কালকে তো শুক্রবার, সরকারি ছুটি। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। অ্যাকচুয়ালি একজনের থেকে জানতে পারলাম যে কালকেও নাকি ক্লাস আছে, শুনে অবাক হয়েছিলাম, তাই ফোন করলাম। স্যার, আমার একজন পরিচিত ফারহাদ খান মুগ্ধতা, সে আমার কাজিন, তার ক্লাসে পারফরমেন্স কেমন? আই নো স্যার, শি ইজ ট্যালেন্টেড অ্যান্ড অলসো জিনিয়াস, কিন্তু ওর মাঝে এখনো ম্যাচুরিটি জানিসটা আসেনি। আচ্ছা, আই উইল টেক হার ক্লাস। ওকে স্যার, বাই, আল্লাহ হাফেজ। ফোন কেটে মুগ্ধতার দিকে তাকালো স্পর্শ। আকাশের কালো মেঘ সরে গিয়েছে, চাঁদের আলোটা ছড়িয়ে গিয়েছে চারিদিকে। মুগ্ধতার মুখের উপরে চাঁদের আলো পড়ছে, অনেক মায়াবী লাগছে দেখতে। মেয়েটা এত অবুঝ কেন? সহজ জিনিসগুলোকে কেন সহজভাবে মেনে নিতে পারে না? আসলে স্যারকে ফোন করার উদ্দেশ্য স্পর্শর কাছে বেশ স্পষ্ট। বাইকে ওঠার আগে নিতু তাড়াহুড়োতে এই অজুহাত দেখিয়েছিল যে কালকে নাকি ওদের ক্লাস আছে। স্পর্শ অবাক হয়েছিল, কারণ কালকে শুক্রবার, অর্থাৎ সরকারি ছুটি। ছুটির দিনের কিভাবে একটা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারে ভেবে অবাক হল। আসলে উত্তেজনার বশে নিতু যা ইচ্ছা তাই বলে ফেলেছে। স্পর্শ গিয়ে মুগ্ধতার পাশে শুয়ে পড়ল। মুগ্ধতাকে নিজের দিকে ফেরাতেই মুগ্ধতার খোলা চুলগুলো মুখের ওপর পড়ল। মেয়েটার মুখটা ভালোভাবে দেখা যাচ্ছে না, আর স্পর্শ চুলগুলো সরিয়ে তাকিয়ে রইল মুগ্ধতার দিকে। ঠোঁটটা ফুলে গিয়ে লাল টকটকে বর্ণ ধারণ করেছে। স্পর্শ আলতো করে ঠোঁটে আঙুল দিয়ে স্পর্শ করল। ওর নিজের রাগটাকে কন্ট্রোল করতে হবে, না পারলেও চেষ্টা করতে হবে। কারণ এই রগের বসেই আজ ও ওর মুগ্ধর গায়ে হাত তুলেছে। এটাই কি ওর সবচেয়ে নেগেটিভ পয়েন্ট হওয়ার জন্য যথেষ্ট নয়? মাঝরাতে স্পর্শর ঘুম ভেঙে গেলে ওর কফি খাওয়ার অভ্যাস আছে। এটা ওর ব্যাড হ্যাবিট জেনেও ভালো লাগে। কফি খেলে চোখে আর ঘুম ধরে না। স্পর্শ কফি খাচ্ছে আর বাইরের দিকে তাকাচ্ছে। কত গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে,
মাঝরাতেও এই শহর থেমে নেই, প্রত্যেকটা মানুষই বলতে চাই এই শহর আমার। এই শহর মাঝরাতে কোনো প্রেমিক প্রেমিকার হলে দোষ কি? কথাটা ভেবে স্পর্শ মুগ্ধতার দিকে তাকালো। আজকে মুগ্ধতার সেই চিরকাঙ্ক্ষিত ইচ্ছাটা পূরণ করবে স্পর্শ। দুজন মিলে আজ এই ঢাকা শহরের বৃষ্টি ভেজা পথ জুড়ে ঘুরবে আর হাতে হাত রেখে বলবে এ শহর আমার। স্পর্শ কফিটা খেয়ে কফির কাপটা টেবিলের উপর রেখে মুগ্ধতার সামনে গিয়ে দাঁড়াল। মেয়েটা কেমন গুটি গুটি হয়ে শুয়ে রয়েছে, হয়তো ঠান্ডা লাগছে। তবে এই মুহূর্তে ওর যে মুগ্ধতাকে ঘুমোতে দিল হবে না, ঘুমোতে দিল রাতেই ঢাকা শহর মুগ্ধতা দেখবে কিভাবে? স্পর্শ মুগ্ধতার কাছে গিয়ে মুগ্ধতার পাশে বসে ওর কানে ফিসফিসিয়ে বলল, এই মুগ্ধ পরি চলো না দুজনে মিলে রাতের ঢাকা শহর দেখি। এই শহরটাকে নিজের করে নিই, যে শহরের থাকব শুধু তুমি আর আমি। মুগ্ধতা তো ঘুমে ব্যস্ত। ঘুম হল মুগ্ধতার প্রিয় একটা জিনিস। কেউ যদি সারাদিনে ওকে ঘুমাতে বলে তবে কিছু মাইন্ড করবে না ও। কানের কাছে ফিসফিস আওয়াজ শুনে মুগ্ধতা বিরক্ত হল। ঘুমের মাঝে কোনো বিঘ্নতা ওর পছন্দ না। বিরক্ত হয় হাতটা এলোপাথারি বাতাসে চলাতে লাগলো, যদি কারোর গায়ে লাগে, যদি তাকে ঘুমের ঘোরে ২-৪কে থাপ্পড় মারতে পারে, তাহলে তাকে ঘুম ভাঙানোর শাস্তিটা ঠিক হবে। বেশ কিছুক্ষণ ডাকাডাকির পর অবশেষে মুগ্ধতাকে ডাকতে স্পর্শ জয়ী হল। মুগ্ধতা আয়নার সামনে নিজেকে দেখছে, চুলগুলোকে হেয়ার ব্যান্ড দিয়ে আটকাতে আটকাতে আয়নার দিকে তাকিয়ে স্পর্শকে বলল, আপনি সিরিয়াসলি বলছেন নাকি এই মাঝরাতে আমার সাথে মজা করছেন কোনোটা? নাকি আমি স্বপ্ন দেখছি? সত্যিই আপনি আমাকে রাতের ঢাকা শহর ঘোরাবেন? স্পর্শ ফোনটা পকেটে ঢোকাতে ঢোকাতে বলল, মিসেস নাগিন, আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে পুনরায় ঘুমিয়ে পড়তে পারেন। আই উড নট মাইন্ড এনিথিং। আমি একাই বেরোব। মুগ্ধতার মনে তো লাড্ডু ফুটছে। ফাইনালি ওর এতদিনের ড্রিম পূরণ হবে। স্পর্শ ওকে রাতের ঢাকা শহর দেখাবে। এর থেকে বড় হ্যাপিনেস ওর কাছে আর কিছুই হতে পারে না। আর কোনো কথা বাড়াল না মুগ্ধতা। এতে যদি হিতে বিপরীত হয় আর স্পর্শ যদি ওকে না নিয়ে যায় তাহলে, তাই বেশি কথা বাড়িয়ে আর রিস্ক নিতে চাইছে না ও। স্পর্শ বাইকে বসল। বাইক স্টার্ট দিয়ে মুগ্ধতাকে পিছনে বসতে বলল। মুগ্ধতা বাইকে উঠতে গেলেই স্পর্শ ওকে থামিয়ে বলল, ওয়েট, তুমি বাইকে উঠবে না? মুগ্ধতা স্পর্শের দিকে ভ্রু কুঁচকে বলল, আবার কি শুরু করলেন আপনি? এখন কি আপনি আমাকে নিয়ে যাবেন না? এটা ভাবছেন? যদি সেটা ভেবে থাকেন তাহলে কিন্তু খুব ভুল ভাবছেন। আপনার জন্য আমি আমার কলিজা মার্কা ঘুম বরবাদ করে এই মাঝরাত ৩টের সময় রেডি হয়ে বেরিয়ে এসেছি। এখন যদি আপনি বলেন যে আমাকে নিয়ে যাবেন না, তাহলে আমি কিন্তু রাস্তার লোকজন জড়ো করে আপনাকে মার খাওয়াবো বলে দিলাম। তারা আপনার হাড্ডি পাসলি সব এক করে দেবে। হ্যাঁ। স্পর্শ ধমক দিয়ে বলল, একদম চুপ। এত আজাইরা কথা বলতে তোমার মুখ ব্যথা করে না? কখনো তো একটা পয়েন্ট নিয়ে আর লজিক নিয়ে কথা বলো। তোমার কি মনে হয় আমার খেয়ে দেয়ে কোনো কাজ নেই যে মাঝরাতে তোমার সাথে ঠাট্টা করার জন্য আমি আমার নিজের ঘুম নষ্ট করে এখন নিজের বাসার সামনে বাইক নিয়ে দাঁড়িয়ে আছি? মাথায় এ সমস্ত আজাইরা চিন্তাভাবনা থাকে বলেই তো স্যারকে টাকলা বলো। এই কথাটা স্পর্শ আজ তোফাজ্জল স্যার কাছ থেকে জেনেছে। উনি বলেছেন মুগ্ধতার ম্যাচুরিটির অভাব আছে। মন থেকে এসব সরাও, দেখবে সবকিছু কেমন জলের মতো পরিষ্কার লাগছে আর মাইন্ড ফ্রেশ লাগবে। হোয়াট এভার। পাগলরা এসব বোঝে না। আমিও যে কেন তা বারবার ভুলে যাই। বাই দা ওয়ে, যেটার জন্য তোমাকে আটকালাম, তোমাকে কি আমি একবারও বলেছি চুলটা ব্যান্ড দিয়ে বেঁধে আসতে? মুগ্ধতা স্পর্শের দিকে অবাক চোখে তাকিয়ে বলল, তো কি হয়েছে? আমার কিউট হেয়ার, আমার কিউট ব্যান্ড আমি বেঁধেছি, তাতে কার বুড়ো জামাইয়ের কি? আপনি কি ভাবছেন এখন আমাকে আপনার থেকে পারমিশন নিতে হবে? হা, বয়েই গেছে আমার আপনার পারমিশন নিতে। আর তাছাড়া চুল খোলা রাখলে আমার কিউট হেয়ারগুলো রাফ হয়ে যাবে। স্পর্শ মুগ্ধতার চুল থেকে একটানে ব্যান্ড খুলে নিয়ে রাস্তার পাশের ড্রেনে ফেলে দিল। নাও ইটস ফাইন, এবার বাইকে ওঠো। মুগ্ধতা রাগী চোখে স্পর্শের দিকে তাকিয়ে বলল, আপনি ওটা ফেলে দিলেন কেন?
জানেন ওটাতে যে পিঙ্ক কালারের বিয়ার ভাল্লুক ছিল, ওটা আমি পুরো ঢাকা তন্ন তন্ন করে খুঁজেও পাইনি। বাপি ওটা চিটাগং থেকে এনে দিয়েছিল, আর আপনি এত সহজে ফেলে দিলেন। এখন আমার কি হবে? একটা ব্যান্ডের জন্য মুগ্ধতার এমন পাগলামো দেখে স্পর্শ আবার ধমক দিয়ে বলল, একদম চুপ, তাড়াতাড়ি বাইকে উঠো, না হলে তোমাকে ফেলে রেখে কিন্তু আমি চলে যাব, তখন কিন্তু বলতে পারবা না যে আমি তোমাকে নিয়ে যাইনি। মুগ্ধতা তাড়াতাড়ি করে বাইকে উঠে স্পর্শকে বলল, আমার ব্যান্ডটা কিন্তু আপনি ফেলে দিয়েছেন, আপনাকে আমি দেখে নেব। মুগ্ধতার কথার মাঝে স্পর্শ বাইক স্টার্ট দিল। স্পর্শ বিড়বিড় করে বলল, যেমন পাগল বাপ তার তেমন মেয়ে। কিছু বললেন মনে হল। হমম বলেছি তো, পিঙ্ক কালারের নাগিন। স্পর্শ বাইক চালাচ্ছে কিন্তু মুগ্ধতা স্পর্শকে ধরে বসেনি। মুগ্ধ, হোল্ড মি, যদি আমাকে না ধরো তাহলে কিন্তু বাইক থেকে ফেলে দেব বলে দিলাম। মুগ্ধতা ভয় স্পর্শকে জড়িয়ে ধরল। সবসময় এভাবে ভয় দেখান কেন? মুগতার কথা শুনে স্পর্শর পেট ফাটা হাসি আসছে, তবুও নিজেকে সামলে বলল, নেক্সট টাইম এভাবেই ধরবে ওকে, না হলে ঠিকঠাক কিউট কাপল টাইপের লাগে না দেখতে। মুগ্ধতা মুখ ভ্যাংচিয়ে বলল, কাপল? আপনাকে আমি বিয়ে করব, তারপর তো কাপল হব, তাই না? আগে হয়তো আপনাকে বিয়ে করার জন্য পাগল ছিলাম, বাট এখন না, কারণ আপনি আমাকে চড় মেরেছেন। হোয়াট এভার, তুমি বিয়ে না করলে কি আছে, আমার কিউটিপাই নিতু তো আছে। মুগ্ধতা কিছু বলল না, ও জানে স্পর্শ ওকে রাগানোর জন্যই বলছে, কিন্তু এই মুহূর্তে স্পর্শর উপর রাগ করে সময়টাকে নষ্ট করতে চায় না ও। রাতের এই ঢাকা শহরটা কত সুন্দর, এখন এটাকেই উপভোগ করতে ব্যস্ত। এভাবে মুগ্ধ দৃষ্টিতে কখনো রাতের ঢাকা শহর দেখা হয়নি মুগ্ধতার। ইট পাথর দিয়ে গড়া বহুতল ঘরবাড়ির মাঝে ছোট ছোট মানুষের স্থান। এত রাতেও এই শহর নিস্তব্ধ নয়, এই শহর বরাবরই প্রাণোচ্ছল। মানুষগুলোর চোখে হয়তো ঘুম নেই। এই শহরে কেউ তার প্রিয় মানুষের ভালোবাসা নিয়ে আঁকড়ে বেঁচে থাকে, আবার কেউ বা একরাশ হতাশা নিয়ে। সুখ জিনিসটা বড়ই অদ্ভুত, যা সকলের মাঝে থাকে না। মুগ্ধতার খোলা চুল বাতাসে উড়ছে, অপরূপ সৌন্দর্য কাজ করছে ওর মাঝে। স্পর্শ আর চোখে লুকিং গ্লাসে মুগ্ধতাকে দেখছে। মধ্যরাতের ঢাকা শহরে মুগ্ধতার মাঝের মুগ্ধকর এই সৌন্দর্যটা স্পর্শ এভাবেই উপভোগ করতে চেয়েছিল। আজ ওর ইচ্ছাটা পূরণ হল। ও ওর মুগ্ধকে দেখল নতুন এক রূপ আর ছন্দে। মিরপুর হয়ে পুরান ঢাকার সমগ্র চত্বর, সংসদ ভবন সবটা ঘুরেছে ওরা। দীর্ঘ এই সময়টাকে অনেক উপভোগ করেছে। একদিন মাঝরাতে ও মুগ্ধতাকে নিয়ে হাতিরঝিল যাবে ঘুরতে। সেখানে লেকের কাছে হাতে হাত রেখে পার করবে অনেকটা সময়, মিলিয়ে দেবে দুটি মন। এই মুগ্ধ, মা উঠো, দেখ কত বেলা হয়ে গেল, ব্রেকফাস্ট করবি না? মুগ্ধতা শুনতে পাচ্ছে সে তনিমা আহমেদ ওকে ব্রেকফাস্ট করার জন্য ডাকছে, কিন্তু এখনও ওর নিজে এই কলিজা মার্কা ঘুমটাকে নষ্ট করে ব্রেকফাস্ট করার কোনো ইচ্ছা প্রকাশ করছে না, তাই কোনো রকম কোনো সারা শব্দ করছে না। যতক্ষণ ঘুমানো যায় ও ঘুমাবে, যতক্ষণ বলছে তার কারণ স্পর্শ শাওয়ারে গেছে, তাই শাওয়ার নিয়ে সে নিশ্চিত মুগ্ধতাকে আর ঘুমাতে দেবে না। মুগ্ধতা এখন উঠছে না, পড়ে পড়ে ঘুমোচ্ছে দেখে তনিমা আহমেদ এবার বললেন, মুগ্ধ ভাইয়া এসেছে। ওর বাবা এসেছে শুনে মুগ্ধতা এবার লাফিয়ে ঘুম থেকে উঠে পড়ল, উত্তেজিত হয়ে বলল, বাবা আমাকে নিশ্চয়ই নিতে এসেছে। আমি জানতাম আমার বাবা আমাকে কখনো এই বেয়াদবের কাছে আমকে রাখবে না, আর দেখ সকাল সকাল নিতে চলে এসেছে, ওই জন্য এতগুলো ভালোবাসা। মুগ্ধতা তো খুশিতে ডগমগ। তনিমা আহমেদ সংকোচ নিয়ে বললেন, তোকে নিতে এসেছে এটুকু জানি, কিন্তু নিয়ে যেতে পারবে কি তা বড় অনিশ্চিত, কারণ আমার মনে হয় না স্পর্শ তোকে যেতে দেবে। উনার এই কথাটা শুনে মুগ্ধতার রাগ উঠে গেল। রেগে গিয়ে বলল, ওই মানুষটাকে তোমরা এত ভয় পাও কেন? তোমরা তার প্যারেন্টস নাকি সে তোমাদের প্যারেন্টস আমি বুঝি না। আর আমি বাবার সাথে বাসায় যাব তো যাব। বলে মুগ্ধতা রুম থেকে বেরিয়ে যেতে নিলেই স্পর্শ ওয়াশরুম থেকে বেরিয়ে টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে বলল, ডোন্ট ইউ ডেয়ার টু গো দেয়ার।
রুমের বাইরে এক পাও বাড়াবে না। ভালোই ভালোই বলছি, বাইরে গেলেই তোমার খবর আছে। মুগ্ধতা স্পর্শের দিকে তাকিয়ে বলল, আমি তো যাবই, তাতে কার জামাইয়ের কি। দুজনের এমন ক্যাটফাইট দেখে দোটানায় পড়ে গেলে তনিমা। দুজনে একসাথে থাকলে এমন ঝগড়া লেগেই থাকে ওদের মধ্যে। মুগ্ধতা আর স্পর্শের বয়সের মাঝে প্রায় 5.5 বছরের ডিফারেন্স, কিন্তু মুগ্ধতার ব্যবহারে তা মনে হয় না। ও স্পর্শর সাথে এমনভাবে কথা বলে যেন ও স্পর্শর বয়সী। তানিম আহমেদ দুজনকে থামিয়ে দিয়ে বললেন, তোদের এই ঝগড়ার মাঝে আমি এখন কি করব সেটা আমাকে বলতো, তাহলে আমি আমার কাজটা পুরো করতে পারি। মুগ্ধতা কিছু বলতে যাবে তার আগে স্পর্শ বলে উঠল, আম্মু তুমি ওর ব্রেকফাস্টে রুমে পাঠাও, আর আঙ্কেলের ব্রেকফাস্ট নিচে দাও, আমি আসছি। আচ্ছা বলে রুম থেকে বেরিয়ে গেলেন উনি। যদিও মুগ্ধতার কাচুমাচু ফেসটা উপেক্ষা করতে ওনার বড্ড কষ্ট হচ্ছিল, তবুও কিছু করার নেই। স্পর্শ যা বলবে তাই করতে হবে ওনাকে। মাঝে মাঝে এই কনফিউশনটা ওনার মধ্যেও ক্রিয়েট হয় যে ওরা স্পর্শের বাবা মা নাকি স্পর্শ ওদের বাবা মা। স্পর্শ ওয়ার্ড্রব থেকে একটা টি শার্ট বের করে গায়ে দিল। স্পর্শ আয়নার সামনে দাঁড়াতেই মুগ্ধতা গজগজ করে বলে উঠল, আপনার কি মনে হয় না আপনি আমার ওপর একটু বেশিই জোর খাটাতে আসছেন? মুগ্ধতার কথার উত্তরে স্পর্শ বলল, আচ্ছা মুগ্ধ, এই জোর, অধিকারবোধ এগুলো ঠিক কাদের উপর কাটানো যায় বলতে পারো? মুগ্ধতা চটপট করে বলল, কাদের ওপর আবার? যারা সবথেকে কাছের হয় তাদের প্রতিই। কথাটা বলে মুখটা চেপে ধরল মুগ্ধতা। বুঝতে পারল যে ওর কাছে পৃথিবীর সবচেয়ে অপ্রিয় সত্যটা ও আহানাফ স্পর্শর সামনে বলে ফেলেছে, যা এখন না বললেই হতো। আর স্পর্শ এখন এটার একটা সুযোগ পেয়ে গেল। স্পর্শ মুগ্ধতার দিকে চোখ মেরে বলল, দ্যাটস লাইক এ গুড গার্ল। দেখেছ এক রাতের মধ্যে তোমার ব্রেনের কতটা ডেভেলপ হয়েছে। আর কদিন থাকো আরও উন্নতি হবে, আর মাঝে মাঝে আমিও 1-2 বার ভ্যাকসিন দেব। ওদের কথা বলতে বলতেই তনিমা আহমেদ ব্রেকফাস্টে রেখে চলে গেলেন। যাওয়ার আগে বলে গেলেন যে মুগ্ধতার বাবা মানে তার ভাই তামিম খান স্পর্শকে তাড়াতাড়ি নিচে আসতে বলেছেন, স্পর্শর সাথে জরুরি কথা আছে। স্পর্শ মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি দিল। অবশেষ ব্রেকফাস্টের সাথে অনেকটা যুদ্ধ করেও মুগ্ধতা জয়ী হল না। স্পর্শ পুরো প্লেটের খাবো মুগ্ধতাকে দিয়ে শেষ করিয়েছে। মুগ্ধতার হাতের স্পর্শের একটা চিমটি দিল বিরক্ত হয়ে। স্পর্শ, মুগ্ধতা। স্পর্শ মুগ্ধতার মুখটা মুছিয়ে দিয়ে বলল, একদম কিউট নাগিনের মতো চুপচাপ এখানে বসে থাকবে, যতক্ষণ না আমি রুমে আসছি ঠিক ততক্ষণ। আর যদি ভেবে থাকো যে ব্যালকনিতে গাছের ডাল বেয়ে নামার চেষ্টা করবে, তবে ইউইর গন বেইব। ওখান থেকে তুমি পড়ে গিয়ে হাত পা ভাঙলেও আমি কোমায় পাঠানোর ব্যবস্থা করব। মাইন্ড ইট। কথাটা বলে স্পর্শ রুম থেকে বেরিয়ে গেল। মুগ্ধতার বিরক্তি লাগছে খুব। ওর বাবা স্পর্শকে কিভাবে ঝাড়ি দেবে সেটা মুগ্ধতার শোনার খুব ইচ্ছা ছিল, কিন্তু ও জানে সবকিছুর ঊর্ধ্বে স্পর্শ ওর কথার মারপো চেয়ে ওর বাবাকে ফাঁসাবে। দাড়ি চলবে।